সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। মাওলানা ভাসানী বিদ্যাপীঠ গার্লস স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনলাইন যুক্তিবিদ্যা ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি পপি রায়, প্রভাষক যুক্তিবিদ্যা। আজকে আমরা যুক্তিবিদ্যা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের অবরোহ অনুমানে একটা খুব গুরুত্বপূর্ণ টপিক শিখব। সেটা কি? সংস্থান। আজকে আমরা শিখব অবরোহ অনুমানের সংস্থান। সংস্থান কাকে বলে? প্রথমে আমরা জানবো যে সংস্থান বলতে আমরা কি বুঝি। সহানুমানের আশ্রয় বাক্য দুটিতে মধ্যপদের ভিন্ন ভিন্ন অবস্থানের ফলে সহানুমান যে আকার বা রূপ লাভ করে তাকেই সংস্থান বলে। আমি আবার বলছি, সহানুমানের আশ্রয় বাক্য দুটিতে আমরা জানি, গত ক্লাসে আমরা জেনেছি যে সহানুমানের আশ্রয় বাক্য থাকে দুইটি, আর একটা সহানুমানের পদ সংখ্যা থাকে তিনটি। কি কি? প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। তাই এখানে বলা হয়েছে যে সহানুমানের আশ্রয় বাক্য দুটিতে, প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যে মধ্যপদ ভিন্ন ভিন্ন অবস্থানের ফলে সহানুমান যে আকার বা রূপ লাভ করে তাকেই সংস্থান বলে। এই সংস্থান হচ্ছে চার প্রকার। কি কি? প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান। আচ্ছা, আমরা প্রথমত জানি যে সংস্থানের একটা উদাহরণের সাহায্যে আমরা দেখি। সেটা কি? যে সকল মানুষ হয় মরণশীল, সকল দার্শনিক হয় মানুষ, অতএব সকল দার্শনিক হয় মরণশীল। এটা একটি সহানুমান। আচ্ছা, এই সহানুমানে আমরা গত ক্লাসে জেনেছি যে একটা সহানুমানের পদ সংখ্যা থাকে তিনটি। কি কি? প্রধান পদ, অপ্রধান পদ এবং মধ্যপদ। উক্ত উদাহরণে প্রধান পদ কোনটি? প্রধান পদ হচ্ছে মরণশীল এবং অপ্রধান পদ হচ্ছে দার্শনিক। আমরা জেনেছি যে প্রধান পদ কাকে বলে? সহানুমানের সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহৃত পদটিকে প্রধান পদ বলা হয়। সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য রূপে ব্যবহৃত পদটিকে অপ্রধান পদ বলা হয়। তাহলে আমরা জেনে গেলাম যে এই যে সকল দার্শনিক, এই দুটো হচ্ছে অপ্রধান পদ। অপ্রধান পদ। এই যে সিদ্ধান্তের বিধেয় রূপে ব্যবহৃত এই যে মরণশীল, মরণশীল পদটি হচ্ছে, এই মরণশীল পদটি হলো প্রধান পদ। তাহলে আমার বাকি থাকলো কোনটা? আমরা জেনেছি যে মধ্যপদ কাকে বলে? সহানুমানের আশ্রয় বাক্য দুটিতে যে পদ থাকে কিন্তু সিদ্ধান্তে যে পদ থাকে না তাকে মধ্যপদ বলে। সহানুমানের সিদ্ধান্তে থাকে না কিন্তু উভয় আশ্রয় বাক্যে থাকে যে পদ তাকে মধ্যপদ বলা হয়। তাহলে দাঁড়ালো এই মানুষ পদটি হচ্ছে মধ্যপদ বা হেতুপদ। এই মধ্যপদের প্রতীক এম হলো মধ্যপদের প্রতীকায়িত রূপ, আর পি হলো প্রধান পদের প্রতীক রূপ, আর এইচ হচ্ছে অপ্রধান পদের প্রতীক রূপ। আমরা এটা একটু প্রতীকের সাহায্যে দেখি। প্রথমে কি আসলো? সকল মানুষ। এটা আমরা আগেই জেনেছি যে এটা হচ্ছে মানুষ পদটা হচ্ছে মধ্যপদ। তাহলে মধ্যপদের প্রতীক এম, আর তারপরে দাঁড়ালো মরণশীল পি। পিটা হচ্ছে প্রধান পদের প্রতীক। পরের আশ্রয় বাক্যে দাঁড়ালো সকল দার্শনিক। এটা হচ্ছে অপ্রধান পদ। অপ্রধান পদের প্রতীক হচ্ছে এস। তারপরে দাঁড়ালো যে অপ্রধান আশ্রয় বাক্যে বিধেয় রূপে ব্যবহৃত মানুষ পদটি হচ্ছে মধ্যপদ এম। অতএব সিদ্ধান্ত কি দাঁড়ালো? এস অপ্রধান পদ আর পি হচ্ছে প্রধান পদ। তাহলে সংস্থান কি দাঁড়ালো? সংস্থান কি বলতে কি বুঝলাম আমরা? যে সহানুমানের আশ্রয় বাক্য দুটিতে মধ্যপদের যে ভিন্ন ভিন্ন অবস্থানের ফলে যে রূপ বা আকার লাভ করে এটাই হচ্ছে সংস্থান। এখন একটা রূপ লাভ করলো, এটাই হচ্ছে সংস্থান। আমরা জানি সহানুমানের মধ্যপদের সংখ্যা থাকে দুটো, আর তা দুটো আশ্রয় বাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না। এবার আমরা শিখবো যে সংস্থান চার প্রকার। এই চার প্রকার সংস্থান কি কি? প্রথম সংস্থান, দ্বিতীয় সংস্থান, তৃতীয় সংস্থান এবং চতুর্থ সংস্থান। প্রথম সংস্থান কাকে বলে? প্রথম সংস্থান। প্রথম সংস্থানে মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্য এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয় রূপে অবস্থান করে। প্রথম সংস্থান কাকে বলে? প্রথম সংস্থান। এই প্রথম সংস্থানে মধ্যপদটি
প্রধান আশ্রয় বাক্যে উদ্দেশ্যের স্থানে থাকে। প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে অবস্থান করে। তাহলে প্রথম সংস্থান কাকে বলে? যে সংস্থানের মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে অবস্থান করে তাকে প্রথম সংস্থান বলে। প্রথম সংস্থানের উদাহরণ দিয়ে আমরা দেখি যে সকল মানুষ হয় মরণশীল, সকল দার্শনিক হয় মানুষ। অতএব সিদ্ধান্ত কি দাঁড়ালো? সকল দার্শনিক হয় মরণশীল। উক্ত উদাহরণের প্রতীক রূপ কি হবে? আমরা আগেই জেনেছি যে সিদ্ধান্তের বিধি রূপে ব্যবহৃত পদটা হচ্ছে প্রধান পদ আর সিদ্ধান্তের উদ্দেশ্য রূপে ব্যবহৃত পদটা হচ্ছে অপ্রধান পদ। তাহলে এর প্রতীক রূপ কি দাঁড়ালো? এম, এই মানুষ পদটি হচ্ছে মধ্যপদ, পি এস এম, অতএব এস পি। তাহলে মধ্যপদের অবস্থান কিরূপ? প্রধান আশ্রয়, এটা হচ্ছে প্রধান আশ্রয় বাক্য, পরেরটা হচ্ছে অপ্রধান আশ্রয় বাক্য। তাহলে কি দাঁড়ালো? প্রধান আশ্রয় বাক্যে মধ্যপদটা উদ্দেশ্যের স্থানে অবস্থান করেছে আর অপ্রধান আশ্রয় বাক্যে মধ্যপদটা বিধেয়ের স্থানে অবস্থান করেছে। তাহলে এর প্রতীক রূপ কি দাঁড়ালো? এটা হচ্ছে প্রথম সংস্থান। এবার আমরা জানবো যে দ্বিতীয় সংস্থান কাকে বলে। দ্বিতীয় সংস্থানের মধ্যপদটি উভয় আশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে অবস্থান করে। উভয় আশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে অবস্থান করে। দ্বিতীয় সংস্থান হলো যে সংস্থানে মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য উভয় আশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে অবস্থান করে তাকে দ্বিতীয় সংস্থান বলে। দ্বিতীয় সংস্থানের উদাহরণ হলো কোন মানুষ নয় চতুষ্পদ, সকল গরু হয় চতুষ্পদ, অতএব কোন গরু নয় মানুষ। উক্ত উদাহরণের প্রতীক রূপ কি হবে? দেখো, উক্ত উদাহরণে প্রধান পদ কি? মানুষ। এই মানুষটা হচ্ছে প্রধান পদ কি। অপ্রধান পদ কি? কোন গরু বা গরু, এটা হচ্ছে অপ্রধান পদ। তাহলে আমার মধ্যপদ কি দাঁড়ালো? এই যে চতুষ্পদ, এটাই হচ্ছে মধ্যপদ। তাহলে প্রতীক রূপ কি আসলো? পি এম এস এম, অতএব এস পি। তাহলে কি দাঁড়ালো? দ্বিতীয় সংস্থানের মধ্যপদটি এই প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য, প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্য উভয় আশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে অবস্থান করেছে। এটাই হচ্ছে দ্বিতীয় সংস্থানের প্রতীক রূপ। এবার আমরা শিখব তৃতীয় সংস্থানের প্রতীক রূপ। তৃতীয় সংস্থান, যে সংস্থানে মধ্যপদটি উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে অবস্থান করে তাকে তৃতীয় সংস্থান বলে।
প্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যেরও উদ্দেশ্যের স্থানে যে তৃতীয় সংস্থানের মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্য এবং অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে অবস্থান করে। তো উদাহরণ সাহায্যে আমরা দেখি। উদাহরণ হলো, কোন মানুষ নয় সব জানতা। সব জানতা অর্থ যে সকল কিছু জানে, সকল কিছুর উপর যার অভিজ্ঞতা আছে সেই হচ্ছে সব জানতা। কিছু মানুষ হয় জ্ঞানী, অতএব কিছু জ্ঞানী নন সব জানতা। কোন মানুষ নয় সব জানতা, কিছু মানুষ হয় জ্ঞানী, অতএব কিছু জ্ঞানী নন সব জানতা। এর প্রধান পদ হচ্ছে সব জানতা, এটা হচ্ছে প্রধান পদ পি। অপ্রধান পদ হচ্ছে জ্ঞানী, এটা হচ্ছে এস। আর মধ্যপদ কি দাঁড়ালো? এই মানুষ। উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে অবস্থান করেছে। তাহলে প্রতীক রূপ কি দাঁড়ালো? এম পি এম এস, অতএব এস পি। মধ্যপদটা উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে অবস্থান করেছে। এটা হলো তৃতীয় সংস্থানের প্রতীক রূপ। এবার শিখব চতুর্থ সংস্থানের প্রতীক রূপ। চতুর্থ সংস্থান। চতুর্থ সংস্থান কাকে বলে? চতুর্থ সংস্থানে মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে, প্রধান আশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে অবস্থান করে। চতুর্থ সংস্থান কাকে বলে? যে সংস্থানে মধ্যপদটি প্রধান আশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে অবস্থান করে তাকেই চতুর্থ সংস্থান বলে। চতুর্থ সংস্থানের উদাহরণ হলো, সকল বাঘ হয় পশু, কোন পশু নয় মানুষ, অতএব কোন মানুষ নয় বাঘ। উক্ত উদাহরণে প্রধান পদ হলো বাঘ কি, অপ্রধান পদ হলো মানুষ, এই মানুষ এটা হলো অপ্রধান, আর মধ্যপদ হলো পশু। এই দুটো হচ্ছে মধ্যপদ। তাহলে এর প্রতীক রূপ কি দাঁড়ালো? পি, পি হয় এম, এম হয় এস, অতএব এস পি। তাহলে মধ্যপদের রূপ কেমন? প্রধান আশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে এবং অপ্রধান আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে। তাহলে এই চারটি সংস্থান আমি যখন একসাথে লিখবো তখন কেমন দেখাবে এটা তোমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে প্রথম সংস্থান, এটা হচ্ছে প্রথম সংস্থান। দ্বিতীয় সংস্থান, দ্বিতীয় সংস্থান হচ্ছে পিএম এস এম, অতএব এস পি। তৃতীয় সংস্থান, তৃতীয় সংস্থানের প্রতীক এম উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে, এস পি উভয় আশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে। চতুর্থ সংস্থান পিএম এম এস, অতএব এস
দেখো, প্রথম সংস্থানের প্রতীক রূপ একটু মনে রাখার সহজ উপায় যে উল্টা জেড। প্রথম সংস্থানের প্রতীক রূপ হচ্ছে উল্টা জেড। চতুর্থ সংস্থানের প্রতীক রূপ হচ্ছে শুধুই জেড, জেড আকৃতি, মধ্যপটটা জেড আকৃতি ভাবে অবস্থান করে। এবং দ্বিতীয় সংস্থানে উভয়াশ্রয় বাক্যের বিধেয়ের স্থানে অবস্থান করে এবং তৃতীয় সংস্থানে উভয়াশ্রয় বাক্যের উদ্দেশ্যের স্থানে অবস্থান করে। এবার আমরা শিখব সহানুমানের মূর্তি, রূপ বা মূর্তি। এই চারটি সংস্থানের ভেতরে তিনটি সংস্থান, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় সংস্থানটি অ্যারিস্টটল প্রবর্তন করে। আর চতুর্থ সংস্থানটি যুক্তিবিদ গ্যালেন চতুর্থ সংস্থানটি যুক্তিবিদ গ্যালেন প্রবর্তন করেন। এই জন্য চতুর্থ সংস্থানকে গ্যালিনীয় সংস্থানও বলা হয়। গ্যালিনীয় সংস্থান, এটা অনেক সময় অবজেক্টিভ প্রশ্নে আসে যে গ্যালিলীয় সংস্থান বলতে কোন সংস্থানকে বোঝানো হয়। গ্যালিলীয় সংস্থান হলো চতুর্থ সংস্থান। এবার আমরা শিখব সহানুমানের রূপ বা মূর্তি। সহানুমানের রূপ বা মূর্তি। সহানুমানের রূপ বা মূর্তি। সহানুমানে ব্যবহৃত যুক্তি বাক্যগুলো গুণ এবং পরিমাণ অনুসারে সহানুমানের যে আকার ধারণ করে তাকে সহানুমানের মূর্তি বলে। সহানুমানে ব্যবহৃত যুক্তি বাক্যগুলো গুণ এবং পরিমাণ অনুসারে সহানুমান যে রূপ বা আকার লাভ করে তাকেই সহানুমানের মূর্তি বলে। সংকীর্ণ অর্থে মূর্তি বলতে কেবল বৈধ মূর্তিকেই বোঝানো হয়ে থাকে। মূর্তি বলতে কেবলমাত্র বৈধ মূর্তিকেই বোঝানো হয়ে থাকে। এই চারটি সংস্থানের মূর্তির সংখ্যা হয়, মূর্তির সংখ্যা হচ্ছে 64টি। এর ভেতরে বৈধ মূর্তির সংখ্যা হচ্ছে 19টি আর অবৈধ মূর্তির সংখ্যা হলো 45টি। এগুলো আমাদের একটু মনে রাখতে হবে, কারণ অনেক সময় আমাদের অবজেক্টিভ প্রশ্নে এগুলো এসে যায় যে মূর্তির সংখ্যা হচ্ছে 4টি, মূর্তির সংখ্যা 64টি, এর ভিতরে বৈধ মূর্তির সংখ্যা 19টি এবং অবৈধ মূর্তির সংখ্যা 45টি। এবার আমরা আসি যে এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ সংস্থানের মূর্তি, কোন সংস্থানের মূর্তি কয়টি এবং কি কি। প্রথম সংস্থানে মূর্তি থাকে 4টি। কি কি? বারবারা, BARBARA, বারবারা, সিলারেন্ট, ডেইরি, ফেরিও। প্রথম সংস্থানের মূর্তি হচ্ছে 4টি। কি কি? বারবারা, সিলারেন্ট, ডেইরি, ফেরিও। দ্বিতীয় সংস্থানের মূর্তির সংখ্যা থাকে 4টি। সিজারি, কেমিস্ট্রিস, ফেস্টিনো, বারোকো। দ্বিতীয় সংস্থানের মূর্তি হলো সিজারি, কেমিস্ট্রিস, ফেস্টিনো, বারোকো। তৃতীয় সংস্থানের মূর্তির সংখ্যা থাকে 6টি। দ্রাপ্টি, ডিসামিস,
দাটিসি, ফিলিপটন, বোকার্ডো, ফেরিসন, তাহলে তৃতীয় সংস্থানের মূর্তির সংখ্যা হচ্ছে 6টি। কি কি? দ্রাপ্টি, ডিসামিস, দাতিসি, ফিলেপটন, বোকার্ডো এবং ফেরিসন। চতুর্থ সংস্থানের মূর্তির সংখ্যা 5টি। কি কি? ব্রাহ্মণটিপ, ক্যামিনেস, ফেসাপো, ডিমারিস, ফেরিসন। তাহলে পঞ্চম সংস্থানের মূর্তি 5টি। কি কি? ব্রাহ্মণটিপ, ক্যামিনেস, ফেসাপো, ডিমারিস এবং ফেরিসন। তোমাদের কাছে অনেক কঠিন মনে হলো বিষয়টা, কিন্তু অতটা কঠিনও নয়, বাসায় একটু পড়লেই এগুলো সহজ মনে হবে। তাহলে এই 4টি সংস্থানে মোট বৈধ মূর্তির সংখ্যা থাকলো 19টি, তাহলে অবৈধ মূর্তির সংখ্যা থাকলো 45টি। বাসায় এগুলো একটু ভালোভাবে পড়বে, দেখবে অনেক সহজ মনে হবে। ধন্যবাদ সবাইকে।